দেখে নিন এক নজরে আজকের হেডলাইনগুলি। বাদ যাওয়া ভোটারদের তালিকা প্রকাশ করল কমিশন। ব্যাগ ভর্তি এত বোমা নিয়ে কোথায় যাচ্ছিল? মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের সামনে বিস্ফোরণ, মৃত যুবক। এসএসসি ভবন অভিযানের আগে গ্রেপ্তার যোগ্য শিক্ষকদের আন্দোলনের নেতা সুমন, বাড়িতে পুলিশের তল্লাশি। গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণাবর্ত, বৃষ্টির সম্ভাবনা বাংলায়। অসমে বেআইনিভাবে জমি দখলের অভিযোগ, ৩০০ পরিবারকে উৎখাত, অধিকাংশই বাংলাভাষী। সুপ্রিম কোর্টের শর্ত সাপেক্ষ জামিন পার্থ চট্টোপাধ্যায়, পুজোর আগেই জেল মুক্তি। চলতি সপ্তাহে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী। বন্ধ দোকানপাট, চলছে না বাস, বিজেপির 12 ঘন্টার বন্ধে নিস্তব্ধ খানাকুল। ফের নীল ড্রাম, মিরাটের স্মৃতি ফিরল রাজস্থানের আলওয়ারে, বেপাত্তা স্ত্রী থেকে সন্তান। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকে আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার একা করে দেখে নেব বিস্তারিত খবর। নির্বাচনের আগে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চালিয়েছিল নির্বাচন কমিশন। তার জেরে তালিকা থেকে বাদ গিয়েছিল 65 লক্ষ ভোটারের নাম। তা নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। এরপরে শীর্ষ আদালত বাদ যাওয়া ভোটারদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল কমিশনকে। সেই মতো আদালতের নির্দেশ মেনে পদক্ষেপ করল কমিশন। জেলা শাসকদের ওয়েবসাইটে বাদ যাওয়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের ভোটার পরিষেবা পোর্টালে সেই তালিকায় দেখা যাচ্ছে। ওয়েবসাইটে গিয়ে ভোটার কার্ডের এপিক নম্বর এবং বিধানসভা এবং বুথের নাম দিলেই তথ্য সামনে আসছে। সেখানে সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার, ভোটারের নাম, আত্মীয়ের নাম, বয়স, নাম্বার, পুরনো সিরিয়াল নাম্বার এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না হওয়ার কারণও দেখা যাচ্ছে। তালিকা প্রকাশের পাশাপাশি বিভিন্ন জায়গায় নিয়ে বিজ্ঞাপন দেওয়ার কথাও জানানো হয়েছিল আদালতের তরফে। প্রতিটি বিএলও অফিস এবং পঞ্চায়েত অফিসে বাদ যাওয়া ভোটারদের তালিকার কথাও বলা হয়েছিল। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 22 অগস্ট। এবার চোখ রাখুন পরবর্তী বিশেষ প্রতিবেদনে, যেখানে রয়েছে নতুন তথ্য এবং একাধিক গুরুত্বপূর্ণ আপডেট। বড় কোনো ফন্দি ছিল মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাই স্কুলের একেবারে গেটের সামনে থেকে উদ্ধার হলো প্রচুর বোমা। একটি বোমা ফেটে নিহত হয়েছেন এক ব্যক্তি। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের কাছে বোমা বিস্ফোরণ হয়। আহত ব্যক্তির কাছে বোমা ছিল, তার সঙ্গে থাকা ব্যাগে প্রচুর পরিমাণে বোমা ছিল। এত বোমা নিয়ে কি করছিলেন ওই ব্যক্তি? তার কি উদ্দেশ্য ছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশের তরফে এখনো ঘটনার বিবরণ দেওয়া হয়নি। খবর দেওয়া হয়েছে বম ডিসপোজাল টিমে। তারা এলে ওই প্রচুর সংখ্যক বোমা উদ্ধার এবং নিষ্ক্রিয় করা হবে। ঘটনাস্থলে উপস্থিত মধ্যমগ্রাম থানার পুলিশ, রয়েছেন বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এখনই কিছু জানানো যাচ্ছে না। এদিকে যে ব্যক্তির কাছে ব্যাগ ভর্তি বোমা ছিল তিনি বোমা ফেটে গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই মৃত্যু হয় ওই যুবকের। নিহত যুবকের নাম সচ্চিদানন্দ মিশ্র। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। প্রিয় দর্শক, এবার যে খবরটা আপনাকে শোনাবো সেটাই আজকের সবচেয়ে চর্চিত ঘটনা। এসএসসি ভবন অভিযানের আগে গ্রেপ্তার সুমন বিশ্বাস। আন্দোলনরত চাকরিহারা যোগ্য শিক্ষকদের সংগঠনের কনভেনার সুমন বিশ্বাসকে আটক করল পুলিশ। পরিবার সূত্রে খবর, কলকাতা যাওয়ার পথে আদিসপ্ত স্টেশন থেকে আটক করা হয়েছে তাকে। সুমনের খোঁজে তল্লাশি চালাচ্ছিল বিধাননগর কমিশনারেটের পুলিশ। একই সঙ্গে সোমবার ভোরে যোগ্য শিক্ষক সুমন বিশ্বাসের চুচুড়ার কোদালিয়ার বাড়িতে হানা দেয় পুলিশ। সুমন সেই সময় বাড়িতে ছিলেন না। পরে তাকে গ্রেপ্তার করার খবর আসে। সুমনের ভাই সঞ্জয়ের অভিযোগ, দাদাকে পুলিশ গ্রেপ্তার করার পর কোনো কথা বলতে দেয়নি। কোনো থানায় তাকে নিয়ে যাওয়া হয়েছে তাও জানানো হয়নি। আমরা তাকে খুঁজে বেড়াচ্ছি। রবিবার বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি অনিশ সরকার সাংবাদিক বৈঠক করে একটি অডিও ক্লিপ প্রকাশ করে। পুলিশের অভিযোগ, সোমবার এসএসসি অভিযানে গোলমাল হতে পারে এবং পুলিশকে বোমা মারার হুমকি শোনা যায় ওই অডিওতে। যোগ্য শিক্ষকদের দাবি, তারা আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ণভাবে আন্দোলন করলেও পুলিশ অকারণে হিংসার আশঙ্কা করছে। সুমন বিশ্বাস বেথুয়াদহরি মেজপোতা হাই স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক। রবিবার তিনি দাবি করেছিলেন ওই অডিও তাদের সংগঠনের নয়, সেটি কার তা তদন্ত করা হোক। রবিবারে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে। সুমনের ভাই সঞ্জয় বিশ্বাসের অভিযোগ, তাদের মা অসুস্থ। দুষ্কৃতীদের বাড়িতে যেভাবে পুলিশ তল্লাশি চালায় তাদের বাড়িতে ঢুকে সেইভাবে তল্লাশি চালিয়েছে পুলিশ। সঞ্জয়ের প্রশ্ন, আমার দাদার অপরাধটা ঠিক কি? তিনি শান্তিপূর্ণ আন্দোলন করছে। এদিকে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হলেও ঘূর্ণাবর্ত। পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের কিছুটা পূর্ব দিকে তৈরি হয়েছে এই নিম্নচাপটি। এর জন্য ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের পাশাপাশি বাংলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই নিম্নচাপের জেরে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে তৈরি এই ঘূর্ণাবর্তটি মঙ্গলবার গভীর নিম্নচাপে পরিণত হবে, যার প্রভাব রাজ্যে সরাসরি না পড়লেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, এই নিম্নচাপ কাটার পর বঙ্গোপসাগরের উত্তরে বাংলার উপকূলে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া। মঙ্গলবার প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামী 22 এবং 23 অগস্ট দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। 22 অগস্ট মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 23 অগস্ট 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। এবার দেখে নেব আজকের পরবর্তী গুরুত্বপূর্ণ খবর। প্রধানত বিজেপি শাসিত রাজ্যগুলিতেই বাংলা ভাষীদের ওপর অত্যাচার চলছে। বাংলাদেশি দেগে দিয়ে তাদের ভিন রাজ্য থেকে উৎখাত করা হচ্ছে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের এই অভিযোগের মধ্যে অসমে 300রও বেশি পরিবারকে জমি থেকে উচ্ছেদ করা হলো। উচ্ছেদ হওয়া পরিবারগুলির মধ্যে বেশিরভাগই বাংলাভাষী মুসলিম বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। এই কাজ করলেও খোদ হেমন্ত বিশ্ব শর্মা সরকারের প্রশাসন। সংবাদ সংস্থা জানিয়েছে, দখলমুক্ত করা হয়েছে বিশ্বনাথ জেলার 175 বিঘা জমি। সেখানে 309টি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছিল। জেলাশাসক সীমান্ত কুমার দাসের দাবি, জমি ছাড়ার জন্য 1 অগস্ট নোটিশ পাঠানো হয়েছিল পরিবারগুলিকে। 15 দিনের মধ্যে এলাকা খালি করতে বলা হয়েছিল। অধিকাংশ পরিবার নোটিশ পাওয়ার পরে এলাকা ছাড়ে, কেউ কেউ থেকে যান। প্রশাসনের নিরাপত্তা রক্ষীরা তাদের সরিয়ে দেন। এরপরে বুলডোজারে গুড়িয়ে দেওয়া হয় 175 বিঘা জমিতে থাকা 309টি পরিবারের ঘরগুলিকে। গোটা অপারেশন যাতে নির্বিঘ্নে করা যায় তার জন্য 600 নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। বাড়িগুলি ভাঙতে কাজ করে 20টি বুলডোজার এবং বেশ কিছু ট্রাক্টর। সরকার এই প্রক্রিয়া আইনি এবং শান্তিপূর্ণ বললেও বিরোধী শিবিরের দাবি, অসহায় সাধারণ মানুষকে অমানবিকভাবে উচ্ছেদ করেছে রাষ্ট্রযন্ত্র। এমনকি তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়নি। সুপ্রিম কোর্টের শর্ত সাপেক্ষ জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। গ্রুপ সি নিয়োগ কেলেঙ্কারি মামলায় জামিন পার্থর। শিক্ষক নিয়োগ সংক্রান্ত ইডির যে মামলা, আগেই তাতে জামিন পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সোমবার সিবিআই এর মামলায় জামিন পেলেন তিনি। যদিও শারীরিক অসুস্থতার কারণে এখন তিনি বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে শর্ত সাপেক্ষে জামিন পান নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তি প্রসাদ সিনহা। তবে গ্রুপ জি নিয়োগ সংক্রান্ত মামলা এখনো আলিপুর সিবিআই স্পেশাল কোর্টে বিচারাধীন। ফলে সেই মামলায় জামিন না হলে পার্থর জেলমুক্তি সম্ভব নয় বলেই মত আইনজীবী মহলের। অন্যদিকে আইনজীবীদের অন্য একটি অংশের মতে, সুপ্রিম কোর্টে যখন তিনি শর্তহীন জামিন পেয়েছেন, সেক্ষেত্রে আশা করাই যায় সুপ্রিম নির্দেশকে হাতিয়ার করে সিবিআই স্পেশাল কোর্টে পার্থর গ্রুপ জি মামলার জামিনের আবেদন বাড়তে সুযোগ দিতে পারে। পার্থর আইনজীবীদের মতে তার জেল মুক্তির সম্ভাবনা এবার জোরালো হলো। সুপ্রিম কোর্টের বিচারপতি এম সুন্দ্রেস এবং বিচারপতি এন কোটেশ্বর সিং এর ডিভিশন বেঞ্চে এদিন পার্থর জামিন মামলার শুনানি হয়। আদালতের নির্দেশ, 4 সপ্তাহের মধ্যে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। 2 মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু করতে হবে। এইমাত্র যা শুনলেন সেটার রেশ কাটার আগেই হাজির আরও একটা খবর, যেটা নিয়ে ইতিমধ্যে শুরু তোলপাড়। 22 অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনটাই সূত্র মারফত খবর। ওই দিন দমদম মেট্রো প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যেই চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন রেলমন্ত্রী। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিত না থাকার খবর ইতিমধ্যেই জল্পনা শুরু করেছে রাজনৈতিক মহলে। বিশেষজ্ঞদের কথায় এসআইআর আবহে এই বিষয়টি যথেষ্টই তাৎপর্যপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন, ভিন রাজ্যে কাজে গিয়ে যেভাবে বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলা ভাষায় কথা বলার জন্য হেনস্থার শিকার হচ্ছেন, যেভাবে তাদের পুশব্যাক করার চেষ্টা চলছে, সেই সবেরই প্রতিবাদে মুখ্যমন্ত্রী ওই মঞ্চে না থাকতে পারেন। এই ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই সর্বভারতীয় স্তরে রাজনৈতিক লড়াই শুরু করেছে তৃণমূল, সংসদেও ঝড় তুলেছে। এই সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চ ভাগ করছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ মহল সূত্রে আরও একটি বিষয় সামনে আসছে। এর আগে সরকারি একটি অনুষ্ঠানে নজরুল মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে, কিন্তু সেখানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের আচরণ মুখ্যমন্ত্রীর প্রতি সন্তোষজনক ছিল না। মঞ্চে তিনি তার ক্ষোভ প্রকাশ করেছিলেন। সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলা এবং বাঙালি অস্মিতা রক্ষার যে লড়াই চালাচ্ছেন মুখ্যমন্ত্রী, তাতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চ ভাগ করবেন না বলেই মত সূত্র মারফত। এবার শুনুন আজকের আরো এক তাৎপর্যপূর্ণ ঘটনা। টানা 12 ঘন্টার জন্য খানাকুলকে নিস্তব্ধ রাখতে চায় বিজেপি। রবিবার শাসক বিরোধী সংঘর্ষ, ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় খানাকুলে। বিজেপির কার্যালয়ে চলে ভাঙচুর, অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে দুই পক্ষকে নিয়ন্ত্রণ আনতে গিয়ে
ইট পাটকে লুড়ে আসে পুলিশের দিকেও। এরপর সোমবার সকাল থেকে তৃণমূলের বিরুদ্ধে বর্বরতার অভিযোগ তুলে পথে নামে বিজেপি, ডাক দেয় 12 ঘন্টা বন্ধে। পাশাপাশি খানাকুল থানা ঘেরাও করা হবে বলেও জানা গিয়েছে বিজেপি সূত্রে। তবে এই 12 ঘন্টার বন্ধকে একেবারে ভেঙে দিতে পথে নামতে চাইছে শাসক শিবিরও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বন্ধ ডাকার পর খানাকুলের আরামবাগ গড়েঘাট এলাকার রাস্তার উপরে গাছ কেটে পড়ে থাকতে দেখা যায়, যার জেরে বিঘ্নিত হয় যান চলাচল। অন্যদিকে খানাকুলের একাধিক জায়গা মিলিয়ে সোমের সকালে বন্ধ হয়ে থেকেছে দোকানপাট। এলাকার বিজেপি নেতৃত্বের দাবি, বেশ কিছু দোকান তৃণমূল সমর্থকের হলেও বিজেপির প্রতিবাদে তারা সাড়া দিয়েছে। গেরুয়া শিবিরের বন্ধে যেন সমর্থন জুগিয়েছে বাস চালকেরাও। খানাকুলের বন্দর আরামবাগ বাস চলাচল আপাতত বন্ধ, তবে আরামবাগ খানাকুলের বর্ডার পর্যন্ত বাস চলাচল করছে। এক বাস চালক বলেন, খানাকুলে কোনো গাড়ি যাচ্ছে না, বন্ধ ডেকেছে, যখন বুঝবো চালাতে হবে তখনই চালাবো। তাৎপর্যপূর্ণ বিষয়ে সকাল পর্যন্ত বন্ধই দেখা গিয়েছে তৃণমূলের স্থানীয় কার্যালয়। একদিকে বিজেপি মাঠে নেমেছে বন্ধ সকলে, সেই মুহূর্তে শাসক শিবির নেমেছে তার বিরোধিতায়। আর এই দুই পক্ষকে নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত পুলিশ। শুরু হয়েছে টহলদারি, মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে নিরাপত্তার বেষ্টনী। উল্লেখ্য, এই বন্ধের কথা শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখেও। রবিবার তিনি বলেন, সোমবার খানাকুলে 12 ঘন্টা বন্ধ রয়েছে। কলকাতায় ওই দিন আমার একটা প্রোগ্রাম রয়েছে, তাই আমি যেতে পারছি না, তবে কয়েকদিনের মধ্যেই যাব, থানা ঘেরাও হবে। এবার নজর দেওয়া যাক আজকের সবচেয়ে আলোচিত বিষয়টির দিকে। উত্তরপ্রদেশের মিরাটের নীল ড্রামের ছায়া এবং রাজস্থানের আলওয়ারে একটি বাড়ির দোতলায় ড্রামের মধ্যে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার হলো। দুর্গন্ধ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ড্রামের উপর পাথর চাপা দেওয়া ছিল। ঘটনার পর থেকে নিখোঁজ মৃত ব্যক্তির স্ত্রী এবং 3 সন্তান। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম হংসরাজ, তার বাড়ি উত্তরপ্রদেশে। তিনি রাজস্থানের তিজারা জেলায় ইটভাটায় কাজ করতেন। মাস দেড়েক আগে ওই বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন। বাড়ির মালকিন গতকাল কোনো কাজে দোতলায় উঠেছিলেন, সে সময় তিনি দুর্গন্ধ পান। নেমে এসে বৃদ্ধা পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই নীল ড্রাম থেকে হংসরাজের পচা গলা দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে ড্রামের ঢাকনার উপর পাথর চাপা দেওয়া ছিল। পাথর সরিয়ে ঢাকনা খোলার পর দেখা যায় ভেতরে একটি বিছানার চাদর দিয়ে মৃতদেহ ঢাকা হয়েছে। ডিএসপি রাজেশ কুমার বলেন, হংসরাজ তার স্ত্রী এবং 3 সন্তানকে নিয়ে ওই বাড়িতেই থাকতেন। কতদিন আগে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি টিম ঘটনাস্থলে রয়েছে, পুলিশ সমস্ত প্রমাণ সংগ্রহ করছে। এই খুনের কারণ কি তা এখনো স্পষ্ট নয় বলেই তিনি জানান। মৃতের স্ত্রী এবং অন্য কেউ এই খুনে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। হংসরাজের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান। চলতি বছরের মার্চে উত্তরপ্রদেশের মিরাটে এক ব্যক্তিকে খুনের অভিযোগ ওঠে স্ত্রী এবং তার প্রেমিকের বিরুদ্ধে। ওই ব্যক্তিকে খুনের পর টুকরো টুকরো করে কাটা হয়েছিল। তারপর একটি নীল ড্রামে সিমেন্ট দিয়ে দেহের টুকরোগুলি লুকানো ছিল। মৃত ব্যক্তির মেয়ে প্রতিবেশীদের বরাবর বলেছিল তার বাবা ড্রামে রয়েছে, তাতে বিষয়টি সামনে এসেছিল। এই ছিল আজকের 18 আগস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। All content on this channel is for educational and informational purposes only. We do not promote violence, misinformation, or any illegal activity.